আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নারী ফুটবল প্লেয়ার এবং কোচের মধ্যে যে এই বিষয়টা নিয়ে গত 2 দিন আগেও আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে। তো আজকে আবার এই বিষয়টা নিয়ে কথা বলব। আমরা সবাই জানি যে বর্তমানে যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন তাবিদ আউয়াল, উনি 7 সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছেন। ইমরুল হাসানের নেতৃত্বে যে চলমান সংকট এটার উপরে একটা রিপোর্ট তৈরি করে ফেডারেশনে জমা দেওয়ার। রিপোর্টটি আগামী 6 তারিখ বৃহস্পতিবার ফেডারেশনে জমা দেওয়ার কথা। তো আলোচনাটা প্রথমে শুরু করি যে বিষয়গুলো নিয়ে আপাতত সমস্যার সৃষ্টি, সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। মানে নারী ফুটবল দলের যে সমস্ত অভিযোগ আছে আমরা তো প্রায় সবই জানি, সবই শুনছি। আমরা মোটামুটি অনেকেই জানতে পারছি বিষয়গুলা। সব কটা বিষয় না, কিছু কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। নারী দলের যিনি ক্যাপ্টেন আছেন সাবিনা খাতুন, উনি তার বক্তব্যে বলেছেন যে মানে ড্রাগ আউটে যে কোনো একজনকে দাঁড় করায় রাখলেও তারা রেজাল্ট এনে দিতে পারবে না। এটা সম্ভব না, কারণ আমরা দেখছি গোলাম রব্বানী ছোটন ভাই যখন নারী দল থেকে পদত্যাগ করেন তখন কিছুদিন তাদের কোচ ছিলেন, তখন মাহবুবুর রহমান লিটুর দায়িত্বে তারা প্র্যাকটিস করেন এবং সেই সময় বাংলাদেশে সফর করতে আসে নেপাল দল এবং সেখানে 2টা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ হয়েছিল। তো 2টা ম্যাচেই ড্র হয়। প্রথম ম্যাচটা 1-1 গোলে ড্র হয়, দ্বিতীয় ম্যাচটা 0-0 ড্র হয়, কিন্তু দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয় এবং বাংলাদেশ সেই ম্যাচটা হারে। সেই ম্যাচে কোচ ছিলেন মাহবুবুর রহমান লিটু। তারপরে দলের দায়িত্ব নিলেন সাইফুল বারী টিটু ভাই। তো সাইফুল বারী টিটু দায়িত্ব নেওয়ার পরেই দল এশিয়ান গেমস খেলতে গেল এবং সেইখানে আমরা জাপানের সাথে 8-0 গোলে, ভিয়েতনামের সাথে 6-1 গোলে পরাজিত। তো যেখানে কোচ থাকা অবস্থায় মানে দলের রেজাল্ট এইরকম, সেইখানে উনি কিভাবে বলে যে ড্রাগ আউটে যে কেউ থাকলে আমরা রেজাল্ট এনে দিতে পারবো। যাক, এটা উনি বলছে, হয়তো বা উনি কি বুঝে বলছে উনি জানেন। তারপর যেমন ঋতুপর্ণা বলছে যে কফির বিষয়টা, এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়ে গেছে এই বিষয় নিয়ে। তো আসলে বিষয়টা এরকম যে ওনারা এখন আস্তে আস্তে যে পর্যায়ে যাচ্ছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলটাকে এশিয়ান টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এবং এই জন্য এত টাকা খরচ করে মানে একটা প্রফেশনাল কোচকে নিয়ে আসা হচ্ছে। তো উনি তো কখনোই চাইবেন না যে উনার প্লেয়াররা মানে ডিসিপ্লিনের বাইরে যাক। এখন উনি যে কথাটা বলছে যে কফি খাওয়ার বিষয়টা, কফি খাওয়া মানে সুগার, আর এই লেভেলের প্লেয়ারদের জন্য সুগারটা হচ্ছে বিষ। তো উনি তো চাইবে না যে উনার একটা ভালো প্লেয়ার মানে এইভাবে ডিসিপ্লিনের বাইরে যে নিজের ক্যারিয়ারটা নষ্ট করুক। তো উনি হয়তো বা ওই হিসাব করেই বলছে, কেননা যদি উনি প্রথমেই জিনিসগুলো না আটকায় তাহলে পরবর্তীতে আজকে আপনি কফি খাইতে গেছেন, কালকে আপনি ফ্রেন্ডের সাথে বাইরে যাবেন যে আইসক্রিম খাবেন, তারপরে আবার আরেকদিন ছুটি থাকবে সেদিন আপনি ফ্রেন্ডের সাথে বাইরে যাবেন, সেদিন আপনি যে হাজির বিরিয়ানি খাবেন। তো এই জিনিসটা যাতে না হয় প্রথমে হয়তো উনি এইটা বা এই বিষয়টা নিয়ে এসে কথা বলছে। তো যাই হোক, তো মাসুরা পারভিনের ব্যাপারটা, উনি ওয়েট গেইন করছে এটা বলা যাবে না। ওয়েট গেইন করলে তো সমস্যা। একটা ডিফেন্স সে যদি ওয়েট গেইন করে তাহলে তো মুশকিল। তো যাই হোক, এইগুলাকে তাদের পজিটিভ নেওয়া উচিত ছিল, তাদের বলা উচিত ছিল যে ঠিক আছে কফি খাইছি আর খাবো না, খেয়ে নিছে, একটা ভুল হয়ে গেছে, কিন্তু জিনিসটা তারা নেগেটিভ নিয়ে নিছে। মাসুরার বলা উচিত ছিল ওয়েট গেইন করছি, ওয়েট লুজ করবো, কোনো সমস্যা নাই, আপনি বলছেন ইনশাল্লাহ ওয়েট লুজ করবো। তো এই এই জিনিসগুলোকে পজিটিভ নিলেই আর কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা এটাকে আর কি নেগেটিভ নিয়ে নিচ্ছে। এখন কি করার আছে, যে তাদেরকে বোঝানোর মতো কেউ ছিল না, তাদেরকে অন্তত পক্ষে তাদের সাথে কনসাল্ট করার দরকার ছিল। সাব চ্যাম্পিয়নশিপের পরে যখন পিটার বাটলারকে নিয়ে একটা সমস্যা দেখা গেল, তারপর যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে চুক্তিতে আবার নতুন করে নবায়ন করলো, তখন কিন্তু উচিত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্লেয়ারদের সাথে বসে একটু কনসাল্ট করা, যে দেখো আমরা যে কোচরা আনছি ইনি প্রফেশনাল, এর আগে তোমরা যাদের সাথে প্র্যাকটিস করছো বা যারা তোমাদেরকে প্র্যাকটিস করাছে তারা কিন্তু টেকনিক্যালি এতটা স্ট্রিক হবে না, ইনি কিন্তু যথেষ্ট স্ট্রিক হবে। এটা স্ট্রিক হওয়ার কিছু কারণও আছে। কারণ হচ্ছে উনি যে মেয়েদের সাথে স্ট্রিক হবেন এটার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই মেয়েদের উপরে উনার ক্যারিয়ারও ডিপেন্ড করে। এই মেয়েরা যদি খারাপ রেজাল্ট করে উনার ক্যারিয়ারের জন্য এটা হুমকি হয়ে যাবে। তো
উনি তো কখনোই চাইবেন না যে উনার ক্যারিয়ারটা ধ্বংস হোক। উনি চাইবে উনার ক্যারিয়ার এখন যা আছে এর চাইতে আরো বেটার হোক। তো এটার বেটার হইতে গেলে উনি খুব স্ট্রিক্ট থাকবে, এটাই স্বাভাবিক। এবং উনি চাইবে যে এইখান থেকে 2 বছরের চুক্তির পর উনি বাংলাদেশ টিমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যাতে এই চুক্তি শেষ হওয়ার পর তাকে নিয়ে টানাটানি লেগে যায়। অন্যান্য দেশ বলে যে ভাই আপনি আমাদের দেশের হয়ে খেলেন, আপনি নতুন করে আর বাংলাদেশের সাথে চুক্তি করেন না। তো উনাদের টার্গেটটা থাকে এইরকম। তো উনি তো স্ট্রিক হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই জিনিসটা নেগেটিভ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ফেডারেশনাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল মেয়েদের সাথে, করে নাই, যার পরিপ্রেক্ষিতে আজকে এই জায়গায় এসে তারাই। এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে কমিটি কি রেজাল্ট দিবে বা এটার মানে কি সিচুয়েশনটা কোথায় যে দাঁড়াবে, মেয়েরা থাকবে না থাকতেছে না, তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমি মনে করি যে মেয়েদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। যদি মেয়েরা মনে করে যে তারা ভুল করে ফেলছে, ভুল হয়ে গেছে তাদের দ্বারা, তো আমার মনে হয় যে কোচের সাথে বসে উভয়কে সমঝোতা করে দেওয়া এবং মেয়েদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া যে এই সমস্ত সিলি বিষয় নিয়ে আর কোনো আলোচনা নাই, তোমরা কোচের নির্দেশ অনুযায়ী খেলো এবং একটা ভালো রেজাল্ট করো। সামনে আমাদের এশিয়া কাপ আছে, তোমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটা পর্যায়ে যাক। এই ধরনের একটা যদি সলিউশন হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি মেয়েরা বেগে বসে যে না, তাহলে তার কিছু করার নাই এখানে। আর আমি কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে মেয়েরা এখনো তাদের জেদ ছাড়তে পারতেছে না। কেননা আমি যেটা দেখলাম, একটা জিনিস লক্ষণীয় যে বিকেএসপির যিনি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম, উনি বাফুফেতে আসছেন গত সোমবার এবং উনি এসে বলছেন যে আমি আসছি, নারী ফুটবলের যে প্লেয়ার গুলো আছে তার মধ্যে বেশ কিছু প্লেয়ার আছেন যারা বিকেএসপি থেকে আসছে, তো আমারও কিছু দায়িত্ব আছে, সেই জন্য আমার আশা। তো আসলে উনি তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো নির্বাচিত কোনো সদস্য না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি যে 7 সদস্যের যে একটা কমিটি তৈরি করা হয়েছে এই বিষয়ে একটা রিপোর্ট করার জন্য, সেই কমিটির মধ্যে উনি নাই। তো উনি তো বাফুফের কোনো দায়িত্বই নেই, উনি হচ্ছে বিকেএসপির মহাপরিচালক। উনি এই বিষয়ে ইনভলভ কিভাবে হইলেন বা উনি কেনই বা আসলেন, কারাই বা তাকে নিয়ে আসলো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, তো এইটা আমার কাছে খুব একটা ভালো মনে হলো না যে উনি কেন আসবে এটার মাঝখানে। এটা তো বাফুফের বিষয়, বাফুফে নিজে সমাধান করবে। তো যাই হোক, আমি মনে করি যে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে মেয়েরা আবার খেলা ফিরে আসুক, তারা তাদের জেদ ছেড়ে দেয়। হ্যাঁ, এবং কোচ তো আসলে বাবার মতো, কোচ কি যে কোনো গুরুই বাবার মতো, তো এখানে ছোট হওয়ার তো আমি কিছু দেখি না। এখন তারা যদি মনে করে যে না, আমরা আমাদের যে নিয়ে বসে থাকবো, তাহলে তো আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে এই পরিস্থিতিটা সামাল দেওয়া। কারণ তাদেরও অনেক অবদান আছে, এমন না যে তারা কিছুই করেনি, তারা অনেক কষ্ট করছে আজকে ফুটবলটা এই জায়গায় নিয়ে আসার জন্য, তাদের অনেক অবদান আছে। তো আমি এইটুকুই বলবো যে ভুল তো হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে, ভুল সংশোধনও করা যায়। হ্যাঁ, তো এই ভুলটা আমার মনে হয় ফুটবল ফেডারেশন তাদেরকে নিয়ে বুঝায়, কোচের সাথে বসায় এটা একটা মিটমাট করে দেওয়াটাই আমার মনে হয় বেটার। এবং মেয়েরা আবার প্র্যাকটিসে আসুক এবং স্বাভাবিকভাবে তারা তাদের যে কোচের সাথে যে আচরণ, সেই আচরণগুলো করুক এবং বাংলাদেশ ফুটবলকে আরো সামনের দিকে নিয়ে যাক। এশিয়া কাপ বাছাই পর্ব যেটা জুনে আমাদের আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা খেলা। আমি আশা করি এটাতে আমরা ভালো কিছু করব। তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এবং একটা সুষ্ঠু সমাধান হোক এটাই চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।